স্যার, হাতটা নামিয়ে ফেলবেন, আপনার কোশ্চেন শেষ হয়ে গেলে একটু হাতটা নামিয়ে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, সবাইকে লব্ধি ম্যাথ অলিম্পিয়াড ক্লাসে স্বাগতম। ওয়েলকাম টু ম্যাথ অলিম্পিয়াড ক্লাস। আমি আরিফুল ইসলাম। এখানে কয়েকজনের সাথে আমার পূর্বে পরিচয় আছে। আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি 2009 থেকে 2015 পর্যন্ত। এরপর আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে চুয়েট থেকে পড়াশোনা করেছি। ঠিক আছে, চুয়েটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। আমাদের ক্লাসের কিছু রুলস আছে, এটা মোটামুটি আমি দেখছি অনেকেই মেনটেন করছেন। ভেরি গুড। দুই একজন একটু ক্যামেরা অফ করে রেখেছেন, একটু ক্যামেরাগুলো অন করে রাখতে পারলে ভালো হয়। ঠিক আছে। আহ আপনাদের এখানে ক্লাসের রুলস চারটা। আপনার ক্যামেরাটা অন রাখতে হবে ক্লাসের সময়, আপনার মাইক্রোফোনটা অফ রাখতে হবে, যদি কোনো কোশ্চেন থাকে আপনি হ্যান্ড রেজ করতে পারবেন। এখানে দেখবেন রিয়্যাক্ট একটা অপশন আছে আপনাদের, ওইখানে রিয়্যাক্টে গেলে আপনি হাত তোলার একটা অপশন পাবেন হ্যান্ড রেজের। আর আপনি যেহেতু ক্লাসে জয়েন করেছেন, অবশ্যই নোটবুক পেন এগুলো নিয়ে বসবেন, কারণ আমরা কয়েকটা প্রশ্ন সলভ করবো এবং আমি কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দেখাবো আছি। আমরা আজকে ক্লাস করব জিওমেট্রি, এরিয়া রিলেটেড প্রবলেম। ঠিক আছে। ক্ষেত্রফল সম্পর্কিত বা পরিসীমা সম্পর্কিত যে সমস্যাগুলো, এই টাইপের কয়েকটা প্রবলেম সলভ করব এবং কয়েকটা ইনফরমেশন আমরা জানবো। তাহলে এরিয়া রিলেটেড প্রবলেম সলভ করার জন্য বা ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা সমাধান করার জন্য আমাকে আগে কিছু সূত্র জানতে হবে। কি সূত্র? ক্ষেত্রফল বা এরিয়া রিলেটেড যে সূত্রগুলো আছে। ঠিক আছে। এবং ক্ষেত্রফল বা এরিয়া কিসের কিসের আছে? ত্রিভুজের, ত্রিভুজের আছে, চতুর্ভুজের আছে, বৃত্তর আছে। এই তিনটার ক্ষেত্রফল এবং পরিসীমা, এরিয়া এন্ড পেরিমিটার আমরা কিভাবে ডিটারমাইন করব, আমরা ফার্স্টে সেই সূত্রগুলো দেখি। কয়েকটা সূত্র আমরা সবাই জানি, যেমন প্রথমটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখানে যারা ইংরেজি ভার্সন আছেন, বাংলা ভার্সন আছেন, মিক্স আছেন আমি দেখেছি, এখানে আমরা ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন দুইটার জন্য কি করেছি, আলাদা করে লিখে দিয়েছি। বাংলা ভার্সনে যারা আছেন তারা এটা লিখবেন, ইংলিশ ভার্সনে যারা আছেন তারা এটা লিখতে পারেন। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়ালস টু হাফ ইনটু বেস ইনটু হাইট। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু প্রস্থ বা ভূমি গুণ উচ্চতা। এটা আমরা ক্লাস 5 থেকে পড়ে এসেছি, আশা করি এখানে সবাই জানেন এই ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা কি। ঠিক আছে, সবাই একটু লিখে ফেলেন। সবাই লিখে ফেলেছেন আশা করি। সো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের পরে, ত্রিভুজের ক্ষেত্রফলটা যেহেতু আমরা সবাই জানি, এটা আমি আর বুঝাবো না। এখানে হচ্ছে যে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা ভূমি লাগবে আর একটা উচ্চতা লাগবে। এই দুইটা জিনিস জানলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এর বাইরে ত্রিভুজের আরো কয়েকটা ফর্মুলা আছে, শুধু এটা দিয়েই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেয় তা না। ত্রিভুজের ক্ষেত্রফলে প্রায় 10 থেকে 12টা সূত্র আছে, বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন সিচুয়েশনে ওইগুলো ইউজ করা লাগে। আমাদের আপাতত আজকের জন্য এটাই লাগবে, আমরা এটাই আপাতত শিখি। আস্তে আস্তে সামনে আমরা আরো শিখি। ত্রিভুজের ক্ষেত্রফলের পরে বর্গের ক্ষেত্রফল ও পরিসীমা, এরিয়া এন্ড পেরিমিটার অফ স্কোয়ার। এটাও আমরা সবাই জানি যে বর্গের ক্ষেত্রফল এটা কি। অনেকে হচ্ছে যে বাহু গুণ বাহু এভাবেও শিখে, যে বাহু গুণ বাহু, বা সাইড ইনটু সাইড, সাইড ইনটু সাইড। আমরা অনেকে এই সূত্র শিখেছি, এই সূত্র শিখেছি। অথবা বাহু এটাকে বর্গ করে দিব, বা সাইড এটাকে বর্গ করে দিব, বা এই এক বাহুকে যদি আমরা এ ধরে নেই, তখন এটাকে এ স্কোয়ার লেখা যায়, যে এ ইন্টু এ, এটাকে আমরা দুইবার এ গুণ হচ্ছে তাই আমরা এ স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। যে যেভাবেই ধরেন নাই কেন, যেই নিয়মেই শিখেন না কেন, ওকে। পেরিমিটার অফ স্কোয়ার, বর্গের পরিসীমা, ক্লাস 6 এর জিনিস, ক্লাস 5 এ অনেকে পড়েছেন, ক্লাস 5 এর অধ্যায় 10-11-তে এই জিনিসগুলো পড়ানো হয়েছে, তাই না? চ্যাপ্টার 10-11-এ 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য 4 ইন্টু এ। এই এটা কি? এটা হচ্ছে এই বর্গের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। আমাকে যদি এটা 5 দেয়, তাহলে আমার পরিসীমা বা পেরিমিটার হবে কত? 4 ইন্টু 5, 20। আমার যদি এটা 8 দেয়, তাহলে আসবে কি? 4 ইন্টু 8 ইজ ইকুয়ালস টু 32। আর যদি এখানে 5 দেয়, তখন আমার এরিয়াটা কি আসবে? 5 স্কোয়ার, 25। 8 স্কোয়ার, 64। যে সাইড দিবে আমি জাস্ট স্কোয়ার করে দিব।
এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আশা আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। সূত্রগুলো জাস্ট খাতায় দ্রুত লিখে ফেলেন, এই সূত্রগুলো আমরা সবাই জানি। জাস্ট খাতায় লিখে ফেলেন সূত্রগুলো, ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা, এরিয়া এন্ড পেরিমিটার অফ রেক্টেঙ্গেল, ঠিক আছে? এটাও আমরা সবাই ক্লাস 5-এ শিখেছি। দেখেন এই 5-এর বেসিক এগুলো দিয়ে কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের অনেক কোশ্চেন সলভ করা যায়, সব করা যায় না। জিওমেট্রির কোশ্চেন গুলো একটু কঠিন হয়, আমরা জিওমেট্রির উপর অনেকগুলো ক্লাস দিই। কোন টপিকের উপর কয়টা ক্লাস হবে সেটা আমি লাস্টে দেখাবো ক্লাসে। সো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা, এরিয়া এন্ড পেরিমিটার অফ রেক্টেঙ্গেল, ঠিক আছে? সো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? এরিয়া অফ রেক্টেঙ্গেল, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, লেংথ ইনটু উইথ, লেংথ ইনটু উইথ, ঠিক আছে? আপনি দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে কি পাবেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবেন। আর আয়তক্ষেত্রের পরিসীমা, পেরিমিটার অফ রেক্টেঙ্গেল, যেটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু লেংথ প্লাস উইথ, ঠিক আছে? এখানে ক্ষেত্রফল কি? ধরেন এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা দেওয়া আছে আমার 10, আর এটা হচ্ছে প্রস্থ বা উইথ বা ব্রেথ আমরা যেটাই বলি, এটা দেওয়া আছে ধরেন 6, ঠিক আছে? তাহলে এই দুইটাকে গুণ করে দিলে কি আসবে? 10 ইন্টু 6 ইকুয়ালস টু 60, ঠিক আছে? এটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আহ আলবিন সাহা, হ্যাঁ স্যার, এগুলো আপনি পারেন, এটা আমি আগেই বলেছি যে এই জিনিসগুলো আপনারা পারেন। বাট সামনে আমি যখন ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেম গুলো দিব, সেটা পারেন কিনা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আমি দেখবো আপনি তখন সেটার অ্যান্সার দিতে পারতেছেন কিনা, ঠিক আছে? সামনে কিছু প্রবলেম আমরা সলভ করব এই নর্মাল ফর্মুলা বেসডই, বাট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেখানে। সো আমরা একটু ভালোভাবে কি করে নেই, ফর্মুলাগুলো আরেকবার একটু বুঝে নিই, ঠিক আছে? এটা মোটামুটি সবাই পারেন আমি জানি, তারপর একবার দেখাচ্ছি। আয়তক্ষেত্রের পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমাকে এই 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিতে হবে, সবগুলো যোগ করে দিতে হবে। তো এটা 10, এটা 6 আসলে এটাও 10, এটাও কি 6। তাহলে এই সবগুলোকে যদি আমি যোগ করে দেই, 10 10 20, 6 6 12, 32 আসবে। তো এখানে দুইবার যেহেতু 10কে গুণ করতেছি, তাই এই দুইটাকে কমন নিয়ে 2 ইন্টু 10 প্লাস 6 এটা লিখলে আমার হয়ে যাচ্ছে। দেখেন 16, 2 গুণ 16 সমান 32 আসতেছে। আপনি 4টাকে যোগ করে দিলে আপনার এই 32 বা 32ই আসবে। এটাও আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। আয়তক্ষেত্রের পরে এবার দেখি আমাকে কে বলতে পারবেন সামান্তরিকের ক্ষেত্রফলটা কোনটা? একটু হাত তোলেন তো দেখি, আমি একজনকে জিজ্ঞেস করি। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি, কে বলতে পারবেন? ফাইজা হাত তুলেছেন, একটু ফাইজা বলবেন সবার আগে, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? স্যার ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, থ্যাংক ইউ। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। এখন ফাইজা তো এই কথাটা বলেছেন, আমাকে বলেন তো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, আমি কি এই সূত্র ব্যবহার করে রম্বসের ক্ষেত্রফলও বের করতে পারবো? জি স্যার। জি স্যার। আহ রাহিল, আমাকে বলেন যে আমি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে বের করবো, মানে কিভাবে সেম ভাবে একই সূত্র ব্যবহার করে কিভাবে বের করা যায়, আমাকে একটু বলেন। কেউ আমাকে বুঝাতে পারবেন যে সামান্তরিকের ক্ষেত্রফলটা দিয়ে আমি রম্বসটা কিভাবে বের করতে পারবো, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? এটা কি আসলে ঠিক নাকি বেঠিক, বা ঠিক হলে কিভাবে, কেউ বলতে পারবে? সব রম্বসই স্যার সমান্তরিক। থ্যাংক ইউ। মেইনলি সব রম্বসই এক ধরনের কি সামান্তরিক। আমি সামান্তরিকের সূত্র দিয়ে কি করতে পারবো? রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবো, কিন্তু রম্বসের সূত্রটা দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো। আমি সামান্তরিকের এই যে ভূমি গুণ উচ্চতা, ভূমিটা কোনটা হবে দেখেন, আমি যদি ভূমি ধরি এটাকে, ভূমি আমি কোনটাকে ধরবো? এটাকে ধরলাম আমি ভূমি, একটু ওয়েট করেন, হ্যাঁ, এটাকে ধরলাম আমি ভূমি। আর এই যে এই বিপরীত বাহু থেকে আমি যদি লম্বটা নিয়ে, এটা হচ্ছে উচ্চতা। এই ভূমি আর উচ্চতা এই দুইটাকে গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। কিভাবে সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায় ভূমি গুণ উচ্চতা করলে? দেখেন এটা একটা ত্রিভুজ এ ডি সি, এটা একটা ত্রিভুজ না? দেখেন তো এটা একটা ত্রিভুজ না? পুরোটা তো একটা ত্রিভুজ, এই যে এই পুরোটা একটা ত্রিভুজ, তাই না? এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু এই যে এই ভূমি গুণ এই উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে কি আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল।
এখন এই সামান্তরিকের মধ্যে এরকম কয়টা ত্রিভুজ আছে? এখানে একটা আছে, সেম আরেকটা ত্রিভুজ এখানেও আছে না? দুইটা। তাহলে দুইটা ত্রিভুজ যদি হয়, তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে? 2 দিয়ে গুণ করলে, কাটাকাটি করলে এখানে ভূমি গুণ উচ্চতা বাকি থাকতেছে। তাই সামান্তরিকের ক্ষেত্রফলটা কি? ভূমি গুণ উচ্চতা। ব্যাপারটা কি ক্লিয়ার? কিভাবে ভূমি গুণ উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতেছি আমরা? মেনলি সামান্তরিককে একটা কর্ণ দিয়ে দুইটা ত্রিভুজে ভাগ করব। ভাগ করার পরে তারপর হচ্ছে সেখান থেকে কি করবো? একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে? ওইটাকে 2 দিয়ে গুণ করে দিব। কাটাকাটি হয়ে গেলে ভূমি গুণ উচ্চতা চলে আসলো। এখন একইভাবে আমরা যদি এখানে একটা রম্বসও আঁকি, আমরা যদি এখানে একটা কি ড্র করি, রম্বস ড্র করি, ওই রম্বসের ক্ষেত্রেও আপনি এই একইভাবে কি করতে পারবেন? তার ক্ষেত্রফলটা বের করতে পারবেন। এই যে আমি এটাকে কি করলাম, রম্বসটাকে সমান দুইটা ভাগে ভাগ করলাম। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, 2 দিয়ে গুণ করব, শেষ। তাহলে সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে একইভাবে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি। সো এইটা দিয়ে আমি রম্বসের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। এই জিনিসটা কেন বুঝাইছি? কারণ আমি যখন আজকে ক্লাসের শেষে একটা অঙ্ক করাবো, সেখানে আপনার এই বেসিক জিনিসটা কাজে লাগবে। আমরা রম্বসের ক্ষেত্রফল জানি, সামান্তরিক ক্ষেত্রফল জানি। দেখেন তো, আমি আরেকটা কথা বলি যে আমরা আয়তর সূত্র দিয়ে কি বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো? আহানাফ, আপনি আমাকে বলতে পারবেন যে আয়তর সূত্রে আমরা কি দেখেছি? আয়তের ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তের ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এই আয়তের ক্ষেত্রফল ব্যবহার করে কি আমরা বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো? জি স্যার। বের করতে পারবো, কারণ বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা সেম। এটার কারণে তো আমরা কি করেছি? বাহু গুণ বাহু লিখেছি। এখন এখানেও যদি আমি ধরি এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য 5, এটার প্রস্থ 5, তাহলে 5 আর 5 গুণ করলে 25, ক্ষেত্রফল তো আসতেছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ আমি গুণ করে দিয়েছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে আমি ক্ষেত্রফল পেয়েছি। তো এই ছোটখাটো জিনিসগুলো দেখা যায় কি আপনার বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তখন অ্যাপ্লাই করা লাগে। সামান্তরিকের ক্ষেত্রফল দেখলাম, ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের পরিসীমাটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা একটু সবাই লিখে ফেলেন। আয়তের আয়তের পরিসীমা বা পেরিমিটার, পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম এবং পেরিমিটার অফ রেক্টেঙ্গেল, যে সামান্তরিকের পরিসীমা বা আয়তের পরিসীমা, এটা সূত্র সেম, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন? এই যে দেখেন, এটা হচ্ছে আমার প্রস্থ 6, এটা হচ্ছে দৈর্ঘ্য 10। প্রস্থ 6, দৈর্ঘ্য 10, চারটাকে যোগ করে দিব। আয়তের ক্ষেত্র যা আসবে, সামান্তরিকের ক্ষেত্রে কি আসবে? তাই আসবে। পরিসীমাটা কি বা পেরিমিটারটা কি? এখানে যে চারটা সাইড আছে বা বাহু আছে, এদের সবগুলোকে যোগ করে দিলে আমি পরিসীমা পেয়ে যাবো। কেউ যদি সূত্র না জানে, আমার সূত্র মনে আসতেছে না, কি করবেন? এই চারটা সাইড বা বাহু দৈর্ঘ্য যোগ করে দিবেন। ঠিক আছে স্যার, আপনি হাত তুলে আছেন, আপনার নামটা বলেছিলাম একটু চেঞ্জ করে দিতে। আহ আপনি বলেন কি প্রবলেম, একটু আমাকে বলেন, নাকি তখন জি আসসালামু আলাইকুম পারবেন? স্যার। আমি জি, জানতে ওয়ালাইকুম চাইছি স্যার, রম্বসের ক্ষেত্রফলটা স্যার হাফ ইন্টু ফার্স্ট কর্ণ ইন্টু আসসালাম। সেকেন্ড কর্ণ দিয়ে করা যাবে না? হ্যাঁ, ওইটা তো করা যাবে। এই যে আসতেছি, এইখানেই আসবো, এই যে এখানে, ঠিক আছে, আসতেছি। জাস্ট ওই জি বেসিক জিনিসটা আপনাকে জানায় রাখলাম, ঠিক আছে? জি জি। যে রম্বসের হুম। ক্ষেত্রফল যদি আমাকে কর্ণ দুইটার দৈর্ঘ্য দিয়ে দেয়, তাহলে তো সেটা ব্যবহার করব। কিন্তু যদি কর্ণের দৈর্ঘ্য না দিয়ে দেয়, যদি এরকম ভূমি আর উচ্চতা দিয়ে যায়, তাহলে কি আমি বের করতে পারবো কিনা? পারবো, হুম। ঠিক আছে। ওইটাই আমি জাস্ট একটু বলে দিলাম। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আর পরিসীমার সূত্রটা সবাই লিখেছেন? ইয়েস স্যার। ঠিক আছে। জি এবার স্যার। আসতেছে রম্বসের ক্ষেত্রফল এবং পরিসীমা। রম্বসের ক্ষেত্রফলটা একটু সবাই লিখে ফেলেন, হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্য গুণফল। ধরেন আপনাকে রম্বসের এই যে এসি কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিল 12, আর এই বিডি কর্ণ, এই বিডি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিল 8। তাহলে সুন্দর মতো আপনি হাফ ইন্টু 12 ইন্টু 8 গুণ করে দিবেন। আপনি এখানে কত পাবেন? 48 পাবেন। এটি হচ্ছে আপনার রম্বসের ক্ষেত্রফল, এটি হচ্ছে আপনার রম্বসের ক্ষেত্রফল। আবার এখানে যদি এই কর্ণের দৈর্ঘ্য না দিয়ে যদি আপনাকে কি দেয়, এরকম ভূমি দেয়, যে এই যে স্যার এখানে দেওয়া আছে হচ্ছে যে এই সিডি, এই ভূমিটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12, আর এই যে এখান থেকে উচ্চতা, এই উচ্চতাটা দেওয়া আছে কত? ধরেন 6, উচ্চতাটা দেওয়া আছে কত? 6। তখন আমি কি করব? 12 গুণ 6, এই দুটোকে গুণ করে দিব 72। এটাই হবে আমার এই রম্বসের ক্ষেত্রফল। তার মানে আমাকে ভূমি আর উচ্চতা দিয়ে দিল, আমি রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো। আবার দুইটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিল, আমরা কি করতে পারবো? রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? জি স্যার। আর সপ্তর্ষি হাত তুলেছেন, কি বলেন? স্যার এই ক্ষেত্রে কি এই স্কোয়ার সূত্রতে করা যাবে? কোন সূত্রটা? বর্গের? জি স্যার। না, বর্গেরটা দিয়ে করা যাবে না।
বর্গেরটা দিয়ে এখানে করা যাবে না। রম্বসেরটা হচ্ছে যে আপনি সামান্তরিকেরটা দিয়ে করতে পারবেন, বা রম্বসের এই ক্ষেত্রফল দিয়ে করতে পারবেন, এটা দিয়ে করতে পারবেন, কিন্তু বর্গেরটা দিয়ে করা যাবে না। কারণ বর্গ আর রম্বসের তফাৎ অনেক বেশি। বর্গ আর রম্বসের তফাৎ অনেক বেশি। আর রম্বসের পরিসীমাটা কি? 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গের মতো। পরিসীমাটা হচ্ছে কি? বর্গের মতোই। পরিসীমাটা বর্গের মতো, কিন্তু ক্ষেত্রফলটা আলাদা। ক্ষেত্রফলের হিসাবটা কি? আলাদা। পরিসীমা কি? 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তো এটা 5 হলে এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে যোগ করে দিলে কত আসে? 20। তার মানে 4 গুণ 5 করলেও কত আসতেছে? 20 বা 20 আসতেছে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? জি স্যার। ফাইজা, ফাইজা হাত তুলেছেন, বলেন। স্যার রম্বসের ক্ষেত্রফলের যে সূত্রটা ওইটা একটু আবার বুঝিয়ে দিবেন। রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কর্ণ। ফার্স্টে আপনাকে বুঝতে হবে কর্ণ কি। কর্ণ হচ্ছে আমার চতুর্ভুজের এই যে 4টা বিন্দু আছে এ বি সি ডি, আমি যদি বিপরীত বিন্দুগুলোকে যোগ করে দিই, এ আর সি যোগ করব, বি আর ডি যোগ করব, এটা হচ্ছে কর্ণ। এটা হচ্ছে কি? কর্ণ। তো আপনাকে বলে দিল, এখানে প্রশ্নে বলে দিল যে এ বি সি ডি রম্বসে এ সি সমান দেওয়া আছে 12, আর বিডি সমান সমান দেওয়া আছে 8। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা আপনি কিভাবে বের করবেন? তখন আমরা করবো কি, আমাকে দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমি দুইটা কর্ণের দৈর্ঘ্য ব্যবহার করে ক্ষেত্রফল কি করব? হাফ ইন্টু প্রথম কর্ণটা 12, দ্বিতীয় কর্ণটা 8, কাটাকাটি করব, 48 আসবে। এটাই হচ্ছে আমার রম্বসের ক্ষেত্র। ইয়েস স্যার। আচ্ছা, আজহাব নাহল চৌধুরী আপনি হাত তুলেছেন, বলেন। স্যার বর্গের আর রম্বসের পরিসীমা একই কেন? পরিসীমা একই হচ্ছে যে আপনার পরিসীমা মানে কি? জাস্ট বাউন্ডারি, বাউন্ডারিটা আপনাকে যোগ করতে হবে। এখন বর্গের ক্ষেত্রেও কি? বর্গের ক্ষেত্রেও কি বাউন্ডারি মানে কি? 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। রম্বসের ক্ষেত্রেও কি? পরিসীমাটা কি? এই 4টা সাইড বা বাহুর যোগফল। এখন বর্গের ক্ষেত্রেও এটা এ, এটা এ, এটা এ, এটা 4টা বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের ক্ষেত্রেও এই 4টা বাহুর দৈর্ঘ্য সমান। তাই এই দুইটার পরিসীমা সেম ভাবে বের করতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো, বড় ক্ষেত্রের ক্ষেত্রে এটা কি ছিল? 90 ডিগ্রি ছিল, কিন্তু এখানে তো 90 ডিগ্রি নেই, বাঁকা হয়ে আছে। এটার ক্ষেত্রফল ভিন্ন হবে। এটা ভিন্ন পরিমাণ জায়গা কি করবে? দখল করবে। কিন্তু পরিসীমার ক্ষেত্রে কি? আমার 4টা বাহু যা যোগ করতে হবে। এখন এখানেও 4টা বাহু যোগ করব, বর্গের ক্ষেত্রেও 4টা বাহু যোগ করব, জিনিসটা তো সেম। এটা কারণেই পরিসীমার ক্ষেত্রে দুইটা সূত্রটাই কি আসে? সেম আসে, ঠিক আছে। স্যামসাং এস এম, জি স্যামসাং স্যার। এস এম স্যার হাত তুলেছেন। আপনার কি প্রবলেম একটু বলবেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসে কি 5 এরও ক্লাস করাতে পারবে? 5 এর ক্লাসটা স্যার আগামীকাল হবে, ঠিক আছে। 5 এর ক্লাসটা আগামীকাল হবে, আপনি আজকের ক্লাসটা কন্টিনিউ করতে পারেন, আগামীকালকের ক্লাসও আপনি কি করবেন? জয়েন করবেন। 5 এর জন্য যে ক্লাসটা সেটা আগামীকাল হবে, শনিবার, ঠিক আছে। স্যার কয়টার দিকে হবে? সেম 8:30 থেকে 9:30তেই হবে। একটু যোগাযোগ করবেন, আমি কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আজকে, ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তাহলে রম্বসের ক্ষেত্রফলের পরিসীমা চলে গেল, ঠিক আছে। এই রম্বসের ক্ষেত্রফল এই সূত্রটা কিভাবে আসছে এটার ব্যাখ্যা একটু বড়, আমি এটা অন্য আরেক সময় দেখাবো আর কি, ঠিক আছে। আপাতত এই কিভাবে ক্ষেত্রফলটা এসেছে এটা আমি দেখাবো না, এটা আমাদের যখন জ্যামিতির একদম ঢালাও ভাবে ক্লাস করবো অনেক সময় ধরে, তখন আমি বুঝাবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা ইম্পর্টেন্ট, এটা একটু সবাই বুঝে না, আমি এটা পুরাটাই বুঝিয়ে দিচ্ছি, এটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অনেকেই জানেন, পড়েছেন, কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হচ্ছে, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা কি? তার হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল থাকে, ওয়ান পেয়ার অফ সাইড আর প্যারালাল, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে কি, আমার এই যে এ বি এবং হচ্ছে এখান থেকে কি সিডি, এই দুইটা সমান্তরাল বা প্যারালাল। এখন আমাকে এখানে কি করেছে? এখানে বলে দিয়েছে এই এ বি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল মনে করেন যে 10, আর এখানে সিডি এই বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল কত? ধরেন 15। আর এই যে দুইটা সমান্তরাল বাহুর মধ্যকার যে উচ্চতাটা, এটা দিয়ে দিল কত? 8। এখন বলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করবো আমরা হাফ ইন্টু এই যে দুইটা সমান্তরাল বাহু আছে এ বি এবং সিডি, এই দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 আর 15, এই দুইটাকে যোগ করতে হবে, 10 যোগ 15।
যোগ করব, তার সাথে গুণ করব কি উচ্চতাটা। উচ্চতাটা কি এই যে দুইটা সমান্তরাল বাহুর মধ্যকার যে দূরত্বটা, সেটা দেওয়া আছে 8। তাহলে আমরা হাফ ইন্টু 10 আর 15 যোগ করলে 25 গুণ কত 8। এখানে যদি আমরা কাটাকাটি করি তখন আমরা ক্ষেত্রফলটা কত পাবো 100। তখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করব? হাফ ইন্টু এই যে দুইটা সমান্তরাল বাহু থাকবে ট্রাপিজিয়ামের, সে সমান্তরাল বাহু দুইটার যোগফল করব এবং গুণ করব তার সাথে কি উচ্চতা। এখন অনেকে বলতেন স্যার এই সূত্রটা কিভাবে আসছে। আমি একটু খুব ধীরে সুস্থে বুঝাচ্ছি, সবাই একটু মনোযোগ দেন যে স্যার ট্রাপিজিয়ামের সূত্রটা এটা এইভাবে কিভাবে আসছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন তো আমি এখানে কি করতে পারি, এই ট্রাপিজিয়ামটার একটা কর্ণ এঁকে এটাকে দুইটা ত্রিভুজে ভাগ করতে পারি না? ধরেন এখানে কর্ণ আঁকলাম, তাহলে এটা ট্রাপিজিয়ামটা কি হলো, সমান দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল না? সরি, জি স্যার। দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে, সমান না, দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। প্রথম ত্রিভুজটা কি? প্রথম ত্রিভুজটা হচ্ছে এ সি ডি, এই যে এই ত্রিভুজটা। প্রথম ত্রিভুজটা আমি ধরলাম কি এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজ এ সি ডি, এটার ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করব? হাফ ইন্টু এখানে কি আছে সিডি আছে না, সিডি ইন্টু এই যে উচ্চতাটা কত, এখানে উচ্চতাটা কত, এডি ত্রিভুজের উচ্চতাটা কি এইচ, এইচ ত্রিভুজের উচ্চতাটা কি এই যে এইচ। এইচ এটা হচ্ছে এ সি ডি ত্রিভুজের জন্য। এখন এখানে যেরকম এসিডি ত্রিভুজ আছে, উল্টা পাশে তো আরেকটা ত্রিভুজ আছে, সেটা কি এ বি ডি। সি তো এই এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমিটা কোনটা এবি, এই যে উল্টা পাশে যেটা এবি, এটা হচ্ছে ভূমি, গুণ এই ত্রিভুজের উচ্চতাটাও কত, এই ত্রিভুজের উচ্চতাটাও কি এইচই হবে, কারণ এই দুইটা সমান্তরাল সরলরেখার মাঝখানে ত্রিভুজ দুইটা অবস্থিত। তাহলে এটা আসলে কত এইচ। তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিলে কি আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাচ্ছি না? জি এই অংশটা স্যার। কি সবাই বুঝতেছেন? তাহলে এই দুইটার ক্ষেত্রফলকে যোগ করে দেওয়া মানে কি হাফ, হাফ এটা কমন চলে আসবে, গুণ এই দুইটার ক্ষেত্রফলকে যোগ করে দিলে এই যে সিডি আর এবি, এবি আর সিডি যোগ হয়ে যাবে, গুণ এইচ। এটা হচ্ছে কি আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমি যদি এটাকে আরেকটু ভেঙে দেখাই যে এই দুইটাকে আমি যোগ করি, হাফ ইন্টু সিডি ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু এ বি ইন্টু এইচ। দেখো হাফ আর এইচটা দুই জায়গায় কমন আছে না? তখন আমরা জি হাফ আর এইচটাকে যদি কমন নিয়ে নেই, তখন সিডি প্লাস এবি থাকে। সিডি প্লাস এবি কি, এই সিডি প্লাস এবি হচ্ছে এই দুইটা সমান্তরাল সরলরেখা। এই যে দেখো হাফ ইন্টু সমান্তরাল যে বাহু দুইটা আছে, প্যারালাল যে দুইটা বাহু আছে, সাইড আছে, এদেরকে যোগ করব, গুণ উচ্চতা, গুণ হাইট। এটি হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ব্যাপারটা ক্ষেত্রফল। কি ক্লিয়ার হয়েছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি কিভাবে পেয়েছি? দুইটা ত্রিভুজে ভাগ করে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করেছি, তারপর ওই দুইটা ক্ষেত্রফলকে যোগ করেছি, যোগ করে এটাকে একটু শর্টকাট করে তারপর হচ্ছে এখানে কি করা হয়েছে, সূত্রটা আনা হয়েছে। আজাব হাত তুলেছেন, বলেন। স্যার এখানে একটু ট্রাপিজিয়ামের সূত্রটা একটু আবার বুঝিয়ে দিবেন? ট্রাপিজিয়ামের সূত্রটা স্যার হাফ ইন্টু এই যে 2/1 গুণ, তারপর হচ্ছে এই যে ট্রাপিজিয়ামের যে দুইটা বাহু সমান্তরাল থাকবে, সেই দুইটা বাহুকে যোগ করে দিতে হবে, সেই দুইটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করতে হবে, তারপর সেটাকে গুণ করতে হবে উচ্চতা দিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আপনার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন এটা কিভাবে পাবেন? এখানে আমরা কি করেছি, একটা কর্ণ একে দুইটা ত্রিভুজে ভাগ করেছি। এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল দেখলাম হচ্ছে হাফ ইন্টু সিডি ইন্টু এইচ। এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই যে এ বি ইন্টু সেম উচ্চতাটা তো ওই এইচই আছে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যখন আমরা এখানে যোগ করে দিলাম, সেখানে আমার হাফ আছে, হাফ আছে কমন নেই, এইচ আছে, এইচ আছে কমন নেই, তখন সিডি আর এ বি দুইটা যোগ হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু উচ্চতা গুণ সমান্তরাল বাহু দুইটার যোগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে। এই সূত্রটা লিখে ফেলেন, আমরা যখন অঙ্ক করবো তখন দেখবেন যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। লাস্ট আরেকটা সূত্র আজকে পড়বো আমরা, লাস্ট আরেকটা সূত্র, আরেকটা না দুইটা সূত্র পড়বো। একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর একটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি, এই দুইটা ক্ষেত্রফল অনেকে জানেন যে বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল, এটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই পাই
আর স্কোয়ার, এখানে আরটা কি আর পাইটা কি? পাই নিয়ে অনেক বিস্তর আলোচনা করা যায়, আমি এত স্যার বিস্তর আর আলোচনা করবো হলো না। রেডিয়াস। হ্যাঁ, আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। থ্যাংক ইউ। পাই নিয়ে অনেক বড় আলোচনা করা যায়, আমি ওইদিকে যাব না। আমরা শুধুমাত্র জানবো যে পাই একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, একটা চিহ্ন যার একটা মান আছে নির্দিষ্ট। সেই মানটা কি? সেই মানটাকে আমরা 22/7 লিখি হচ্ছে ভগ্নাংশ আকারে। Circumference by diameter. আর এখানে 3.1416 এটা লিখতে পারি, 3.1416 এটা লিখতে পারি পাই এর ভ্যালু। সার্কামফারেন্স ডিভাইড বাই ডায়ামিটার, ঠিক আছে, এটা সবসময় একটা রেশিওতে আসবে, সেটা হচ্ছে 22/7। এটা আসলে অ্যাকুরেট, এটা আসলে 22/7 না, 3.1416 এটার ভ্যালু ধরা হয়, এটাও আসলে এক্সাক্ট না। পাই এর আসলে এখনো এক্সাক্ট ভ্যালু বের করতে হয় নাই। এটা দশমিকের পরে 2 লক্ষ ঘর পর্যন্ত বের করা হয়েছে। একটা পাই দিবস আছে। সাস্ট, যারা শাহজালাল আন্তর্জাতিক, সরি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওইখানে 1 কিলোমিটার রাস্তার মধ্যে পায়ের মান লিখে হয়েছে। 1 কিলোমিটার রাস্তার মধ্যে পায়ের মান লিখে হয়েছে। সো পাই নিয়ে অনেক বড় আলোচনা করা যায়, আমি এখন ওইদিকে যাবো না। শুধুমাত্র পাইয়ের মানটা মনে রাখেন আপনারা, পাইয়ের মান হচ্ছে 22/7 হিসেবে আমরা অঙ্কে ব্যবহার করব আজকে। এটার মান 3.1416, এটা দিয়েও অনেকে অঙ্ক করে, ঠিক আছে। তো আমার এখানে বৃত্তের ক্ষেত্রফল দিয়েছে পাই আর স্কোয়ার। পাই, এটার মান তো 22/7 গুণ আর, আরটা কি? আরটা হচ্ছে বৃত্ত বা সার্কেল, তার ব্যাসার্ধ বা রেডিয়াস। বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াসটা কোনটা? এই যে সেন্টার থেকে আমি এই যে পরিধি বা সার্কামফারেন্স, দেখছি আমি এখানে এইভাবে বৃত্ত আঁকছি, এইভাবে আমি কি করছি? পেন্সিল কম্পাস ঘুরে বৃত্ত আঁকতে। বৃত্ত আঁকছি। এই বৃত্ত পেন্সিল কম্পাস দিয়ে আঁকার সময় আমি পেন্সিল কম্পাসের যে ডিস্টেন্সটা নিলাম, দূরত্বটা নিলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে মাঝখানের বিন্দু থেকে এই পর্যন্ত, এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ, এটাই হচ্ছে কি আমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ বা রেডিয়াস। এটাই আর এর মান, এটাই আর এর মান। এখন যদি এই আর এর মান তোমাকে 7 দিয়ে দেয়, যে বললো এই ব্যাসার্ধ 7, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? তুমি কি করবা? 22/7 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি? 7 স্কোয়ার। তো 7 7কে স্কয়ার। স্কোয়ার করা, স্কোয়ার করা মানে কি? ওইটা 2 বার গুণ। স্কোয়ার করা মানে কি? ওইটা 2 বার গুণ। 2 বার। তাহলে 7 আর 7 কাটাকাটি করলে, এটা গুণ করলে কত আসবে? 154 আসবে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? 154 বা 154 একক। ক্লিয়ার? ইয়েস স্যার। আব্দুল্লাহ আল ফারাবি হাত তুলেছেন স্যার। স্যার পরিধির ইংলিশ কি? সার্কামফারেন্স। সার্কামফারেন্স পরিধি, এটার ইংলিশ সার্কামফারেন্স। ঠিক আছে, এ ক্ষেত্রফল, এরিয়া। ঠিক আছে, পরিধিটা কি? পরিধিটা হচ্ছে আমরা যেমন বর্গের ক্ষেত্রে, আয়তের ক্ষেত্রে আমরা দেখছি কি? পরিসীমা দেখছি। বৃত্তের পরিসীমাটাই হচ্ছে তার পরিধি। এখন পরিধি জিনিসটা কি? পরিধি জিনিসটা হচ্ছে, আমরা অনেকে রাবার রাবার দিয়ে খেলতাম না? টাকার বান্ডেলের মধ্যে যে রাবার দেয় বা কোনো কিছু একসাথে রাখার জন্য রাবার দিয়ে বেচে না? তো এই রাবারটা নিয়ে আমরা অনেকে খেলি, টানি, কাগজ দিয়ে মারি, ঠিক আছে, নানা রকম দুষ্টামি করি আমরা এটা দিয়ে। তো একসময় এটা টানতে টানতে একসময় এটা ছিঁড়ে যায়। রাবারটা যদি ছিঁড়ে যায়, তখন সেটা কিরকম হয়ে যায়? রাবারটা যদি এই বরাবর ছিঁড়ে যায়, তখন এটা একটা কি হয়ে যাবে? একটা সরল রেখা হয়ে যাবে না? আপনি স্কেল দিয়ে এটাকে মাপতে পারবেন না। এই যে বৃত্তটাকে যে আমি, এই যে বক্ররেখাটা বা কার্ভ লাইনটা যে আমি ড্র করলাম, এটাতে একটা দৈর্ঘ্য আছে, এটা একটা দৈর্ঘ্য আছে না? এই দৈর্ঘ্যটাই হচ্ছে তার পরিধি। এই দৈর্ঘ্যটাই হচ্ছে কি সেই বৃত্তের। আমি যদি এখান থেকে কেটে এই পাশ থেকে একে টেনে সোজা করলাম, এই পাশ থেকে একে টেনে সোজা করলাম, তখন যে আমি সরল রেখাটা পাবো, এই যে এটা দূরত্বটা বা দৈর্ঘ্যটা, এটি হচ্ছে বৃত্তের পরিধি বা লেংথ অফ দা সার্কামফারেন্স। কারণ এই দৈর্ঘ্যটা আমি না কেটে না ভেঙে কিভাবে বের করতে পারবো? ওই নর্মাল একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? 2πr। ধরেন এটার যদি এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা সে সেম 7ই দেয়, তখন আমি এখানের পরিধিটা কিভাবে পাবো? 2 গুণ পাই এর মান কত? আমি 22/7 ব্যবহার করব, গুণ আর এর মান কত? 7, এই যে ব্যাসার্ধ 7। তাহলে 7 আর 7 বাদ গেলে 44। তাহলে বৃত্তের পরিধির দৈর্ঘ্যটা কত আসলো? 44 আসলো। ব্যাপারটা বুঝতে পারছি? লেংথ অফ দা সার্কামফারেন্স ইকুয়ালস টু কি আসলো? 44 আসলো। জি স্যার, বুঝেছি। তাহলে আমরা এখানে কয়টা জিনিস শিখলাম? ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম, বর্গের ক্ষেত্রফল আর পরিসীমা শিখলাম, আহ রম্বসের ক্ষেত্রফল পরিসীমা শিখলাম, আয়তের ক্ষেত্রফল এবং পরিসীমা শিখলাম, আহ তারপর হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল এবং পরিসীমা শিখলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এবং পরিসীমা শিখলাম, বৃত্তের ক্ষেত্রফল শিখলাম, বৃত্তের পরিধির দৈর্ঘ্য শিখলাম। এই যে কয়েকটা আমরা ইনফরমেশন শিখেছি, এগুলোই এখন আমরা কি করব? অ্যাপ্লাই করার চেষ্টা করব। এগুলোই এখন আমরা কি করব? অ্যাপ্লাই করার চেষ্টা করব। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস স্যার। দেখি আমি একজন দুইজনকে একটু কোশ্চেন জিজ্ঞাসা করি, দেখি কেউ পারেন কিনা।
আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আমরা একটু শিখে নিই। আরেকটা ছোট্ট জিনিস, আমাদের যে প্রবলেম গুলো আছে, আরেকটা ছোট্ট জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কেউ কি এটা শুনেছেন কখনো? পিথাগোরাসের উপপাদ্যটা কি? জি অনেকে এখানে শুনেছেন। স্যার পারি এটা। পারি। ইয়েস পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের লাগে হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য। যেখানেই সমকোণী ত্রিভুজ থাকবে সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের উপপাদ্যটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটে। এখন কি পিথাগোরাসের উপপাদ্যটা কি, আমি খুব সহজ ভাষায় বুঝাবো, সবাই একটু মনোযোগ দেন। দেখেন পিথাগোরাস কি বলছে। পিথাগোরাস বলছে একটা সমকোণী ত্রিভুজে, এই ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজে আমি যদি এই সমকোণী ত্রিভুজের এই, এটা কি বলা হয়, লম্ব। সমকোণী ত্রিভুজের কি আছে? তিনটা বাহু আছে। তিনটা বাহুর মধ্যে এটাকে আমরা বলি লম্ব। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি লম্ব। এটাকে আমরা বলি ভূমি। আর এটাকে আমরা বলি অতিভুজ। উজ্জ্বল। ইংরেজিতে যারা আছেন এটাকে বলা হয় পারপেন্ডিকুলার। এটাকে কি বলা হয়? লম্বটাকে বলা হয় পারপেন্ডিকুলার, ভূমিটাকে তো বেস বলে, আর অতিভুজটাকে বলা হয় হাইপোটেনিয়াস। এটা আমি HYPO এতটুকু পর্যন্ত লিখে রাখি, হাইপোটেনিয়াস, ঠিক আছে? HYPO আমি আলাদা করে একটু লিখে রাখি, ঠিক আছে? হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার, বেস, ঠিক আছে? তা আমরা পিথাগোরাস কি বলছে আমরা দেখি। পিথাগোরাস বলছে এই একটা সমকোণী ত্রিভুজে আমি চাইলে এই লম্বের যে দৈর্ঘ্যটা আছে, এই যে লম্বের যে দৈর্ঘ্যটা আছে, এটা ধরে আমি এখানে একটা বর্গ আঁকতে পারি, পারি না? এরকম একটা বর্গ আঁকতে পারি না? একইভাবে একইভাবে আমি চাইলে এই ভূমির উপরে একটা বর্গ আঁকতে পারি না? এই যে ভূমির উপরে একটা বর্গ আঁকতে পারি না? আবার একইভাবে আমি অতিভুজের উপরেও কি করতে পারি? একটা বর্গ আঁকতে পারি। এই যে এই অতিভুজের উপরেও আমি একটা বর্গ আঁকতে পারি, ঠিক আছে? আঁকলাম, আমি একটা বর্গ আঁকলাম। তো পিথাগোরাস বলেছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই লম্বের উপর আঁকা বর্গের ক্ষেত্রফল আর ভূমির উপর আঁকা বর্গের ক্ষেত্রফল, এই দুইটা বর্গের ক্ষেত্রফলকে যদি আমি যোগ করে দেই, এই দুইটা বর্গের ক্ষেত্রফলকে যদি আমি যোগ করে দেই, তাহলে আমি এই বর্গের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল পাবো, মানে সেম হবে। সেম হবে কিভাবে দেখেন, ধরেন এই যে এই বর্গের দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য ধরলো 3, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য ধরলো কত? 3। এটা ধরলো 4, এটা হলো 5। তাহলে দেখেন তো এটা যদি 3 হয় বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এই বর্গের ক্ষেত্রফলটা কত আসবে বলেন তো? বেগুনি কালার বা পার্পল কালার বা যেটাই বলেন, এই কালারের এই এইটার ক্ষেত্রফলটা কত আসবে? 9 আসবে। 3 কে বর্গ করলে 9। এই বর্গের ক্ষেত্রফলটা কি আসবে? এক বাহুর দৈর্ঘ্য যদি 4 আসে তাহলে এই বর্গের ক্ষেত্রফল আসবে 16। আর এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5, তাহলে এর ক্ষেত্রফল আসবে কত? 25। দেখেন তো 9 আর 16 যোগ করলে কি 25 আসতেছে? মিলতেছে? এই জিনিসটা যদি মিলে তাহলেই সে একটা সমকোণী ত্রিভুজ হবে। এই জিনিসটা যদি না মিলে এটা সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব না। ব্যাপারটা কি ক্লিয়ার? এখন এরকম আরো কিছু হতে পারে, ধরেন এই লম্বের দৈর্ঘ্য দিতে পারে 5, এই ভূমির দৈর্ঘ্য 12, তখন এই অতিভুজের দৈর্ঘ্য আসবে 13। কিভাবে দেখেন, 5 কে বর্গ করলে কত আসে? 25। 12 কে বর্গ করলে কত আসে? 144। দুইটাকে যোগ করলে আসে 169, 169। অতিভুজ, এই অতিভুজে 13 আছে, এই 13 কেও যদি আমরা বর্গ করি আমরা পাবো 169। সেম সেম হচ্ছে, ইকুয়াল ইকুয়াল হচ্ছে, সমান সমান হলেই এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আর যদি তোমাকে সমকোণী ত্রিভুজ বলে দেয় তখন এটা সমান হইতে বাধ্য। তোমাকে যদি সমকোণী ত্রিভুজ বলে দেয় তখন এটা সমান হতে কি বাধ্য। ব্যাপারটা ক্লিয়ার? এখন এখানে এরকম ধরো 5, 12, 13 বাদে আরেকটা কি হতে পারে? 6, 8, 10। দেখো তো 6, 8, 10 এটা ধরে যদি আমি একটা বর্গ আঁকি, সরি সমকোণী ত্রিভুজ আঁকি, কি ধরলাম? 6 ধরলাম লম্ব, ভূমি ধরলাম 8, আর অতিভুজ ধরলাম 10। এটা ধরে আমি একটা ত্রিভুজ আঁকবো, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ হবে কিনা একটু চেক করে দেখেন তো। এটা কি সমকোণী ত্রিভুজ হবে? Yes, sir. কিভাবে চেক করব? জি স্যার। কিভাবে চেক করব? প্রথমে 6 কে বর্গ করব ঠিক আছে 36, ইয়েস স্যার 8 কে বর্গ করব 64, ভেরি গুড। যোগ করলে কত আসছে? 100। 10 কে বর্গ করলেও কত আসবে? 100ই আসবে। সমকোণী, তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু এই নিয়মটা ফলো করে, এখন যদি তোমাকে এখানে সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয়, তুমি কি আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে না? এটার সূত্রটা আমরা একটু Yes. লিখে নিই। এটার সূত্রটা আমরা লিখবো এভাবে, জি স্যার পারবো। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কি? অতিভুজ স্কোয়ার। বা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস
বেজ স্কোয়ার সমান সমান কি আসবে, হাইপোটেনিয়াস স্কোয়ার। বা এটাকে এইভাবে লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লম্বটাকে এ ধরে, ভূমিটাকে বি ধরে, অতিভুজটাকে সি ধরে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে আমার লম্ব, বিটা হচ্ছে ভূমি, বা ভাইস ভার্সা হতে পারে, আর সিটা হচ্ছে কি আমার অতিভুজ। তাহলে এখানে যদি আমাকে কি করে, যে লম্ব দিয়ে দিল 1, ভূমি দিয়ে দিল 1, তাহলে এটার অতিভুজের দৈর্ঘ্য কত আসবে, লম্ব 1 কে বর্গ করলে 1, 1 সমান হচ্ছে সি স্কোয়ার, যোগ করলে 2 সমান সি স্কোয়ার। এখানে স্কোয়ার থাকলে এই পাশে আসলে কি হয়ে যাবে, সেটা বর্গমূল হয়ে যাবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আসবে কত, √2। বর্গমূলটা নর্মালি আসে না, খুব কম আসে দেখা যায়। আমরা এই সামনে যখন অঙ্ক করবো দেখবেন পূর্ণ সংখ্যা আসবে, তো বর্গমূল আসলে বর্গমূলে রেখে দিব, কোনো সমস্যা নেই। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি বুঝা গেছে সবার? ইয়েস স্যার। স্যামসাং এস এম স্যার, হ্যাঁ স্যার আবার একটু বুঝিয়ে দিচ্ছি। জি স্যামসাং স্যার। এস এম স্যার আপনি হাত তুলেছেন, একটু বলবেন কি সমস্যা? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আপনার যখন রানিং ব্যাচ স্টার্ট হবে সেটা কত দিনের? স্যার এটা হচ্ছে ক্লাস শেষ করার পরে, আপনাদের এক্সাম শেষ করার পরে আপনাদের এই প্রশ্নগুলো আমি উত্তর দিব, ঠিক আছে? আপাতত ক্লাসটা করেন, ক্লাসের শেষে এগুলো নিয়ে কথা হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা আমি আরেকবার বলতেছি, যে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু, এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ। এখানে সিম্পল সূত্রটা হচ্ছে যে লম্বের উপর যদি আমি একটা বর্গ অঙ্কন করি সেটার ক্ষেত্রফল, আর ভূমির উপর যদি একটা বর্গ অঙ্কন করি সেটার ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমান হবে। তা আমি ধরলাম এই বাহুর দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটার উপর একটা বর্গ আঁকলে এই বাহুর ক্ষেত্রফলটা কি আসবে, এ স্কোয়ার। এই বাহুর দৈর্ঘ্য যদি বি ধরি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আসবে, বি স্কোয়ার। এটাকে যদি সি ধরি, এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে, সি স্কোয়ার। পিথাগোরাস বলছে যে এই ছোট দুইটা বাহুকে যোগ করে দিলে সি স্কোয়ার সমান হবে, এই দুইটা বর্গ যোগ করে দিলে এইটার ক্ষেত্রফলের সমান হবে। পিথাগোরাস জাস্ট এটাই বলছে, আর কিছুই না, ঠিক আছে? তো এখানে সূত্রটা কি, এটা হচ্ছে কি আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, দুইটাকে স্কোয়ার করব, সমান সমান অতিভুজের স্কোয়ার সমান হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। বা ইংরেজিতে যারা আছেন ইংলিশ ভার্সনে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কি আমার হাইপোটেনিয়াস। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের আজকে বেসিক পার্ট শিখানো এই পর্যন্তই শেষ। এবার হচ্ছে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি, ঠিক আছে? ইয়েস স্যার। দেখেন এখানে কি বলেছে, দুইটি বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 5 ও 9, 5 আর 9। বৃহত্তম বর্গক্ষেত্র এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্র দুইটির পরিসীমার পার্থক্য কত? 2024 সালে রিজিওনালে এসেছে, 2024 সালে ম্যাথ অলিম্পিয়াডের রিজিওনালে এই প্রশ্নটা এসেছে। দেখেন তো খুবই সহজ একটা প্রশ্ন, সবাই মেসেজে অ্যান্সারটা দিবেন, কেউ মুখে বলবেন না কোনো কিছু, সবাই অঙ্কটা করে মেসেজে অ্যান্সারটা দিবেন। থ্যাংক ইউ, মোটামুটি ম্যাক্সিমামই অ্যান্সার দিয়ে দিয়েছেন, প্রায় 30-35 জন তো অ্যান্সার দিয়েছেন। আন্নিকা, সপ্তর্ষি, অনেকে আলাদা করে অ্যান্সার দিয়েছেন, ইরফান খান, ফায়জা, সাদিব, মুবিন, থ্যাংক ইউ। মোটামুটি সবাই পেরেছেন, খুব সহজ একটা প্রশ্ন। দেখেন এই প্রশ্নটাই কি এসেছে, রিজিওনালের প্রিলিমিনারিতে 2024 সালের প্রশ্ন এসেছে। আমাকে বলেছে কি, দ্য ভ্যালু অফ টু সাইডস অফ স্কোয়ার 5 and 9 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেরিমিটার অফ লার্জার স্কোয়ার। তাহলে এখানে লার্জার স্কোয়ার কত, 9। সো লার্জার স্কোয়ার যদি 9 হয়, ওর এরিয়াটা কত আসবে, সরি পরিসীমা বা পেরিমিটারটা কি আসবে, 4 × 9, 4 নং কত আসবে, 36। আর এখানে
এই যে আরেকটা দেওয়া আছে কত, ছোটটা দেওয়া আছে 5, তাহলে তার পরিসীমা কি আসবে 4 × 5 20, বুঝে দুইটার পার্থক্য কত 16। একদম ইজি একটা ম্যাথ, একদম ইজি একটা ম্যাথ দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা সবাই পেরেছি। এরপরে এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। দেখেন এখানে হচ্ছে আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটু কঠিন। দেখি এটা কয়জন পারে, আমি একটু দেখি। এখানে বলেছে চিত্রে এ বি সি ডি ও ই এফ জি এইচ, এ বি সি ডি এবং ই এফ জি এইচ দুটি 4 একক দৈর্ঘ্য বিশিষ্ট বর্গ, এই দুইটার বাহুর দৈর্ঘ্য কত 4 4 4 4 সব 4, এবং ডিই সমান সি। ডিই এই যে এটার দৈর্ঘ্য আর এই সি এটার দৈর্ঘ্য সমান হলে এজি সমান কত, এই কর্ণটার দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে। দেখি কয়জন পারেন, একটু মেসেজে অ্যান্সার দিবেন। স্যার স্ক্রিন কেটে গেছে। হ্যাঁ একটু ওয়েট করেন, দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? দুইজন অ্যান্সার দিয়েছেন এখানে। আহমেদ জামিল অ্যান্সার দিয়েছেন, রুমাইসা, ইকরা, আবির, নাজিম আহমেদ, মি, প্রণয়, ফারিস আলম চৌধুরী, তাসনিম, তানভীর হোসেন আহমেদ, রাহিল আমিন, হানাফ মোহাম্মদ আব্দুল্লাহ। আকসা অ্যান্সার দিয়েছেন, বিদিশা অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, অনেকেরটাই হচ্ছে মাহাদি, আরিশা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই পার্টিসিপেট করেছেন, ধন্যবাদ। সপ্তর্ষি, আহ, নাসিম আহমেদ। আচ্ছা দেখেন, মোটামুটি অনেকেরটাই হয়েছে, 50-60% স্টুডেন্টটাই হয়েছে। আমি একটু দেখাই এই অঙ্কটা কিভাবে করব। দেখেন এখানে আমার এটার দৈর্ঘ্য, এই যে এ বি এর দৈর্ঘ্য 4, বি সি এর দৈর্ঘ্য 4, জি এইচ এর দৈর্ঘ্য 4, জি এফ এর দৈর্ঘ্য 4। এখন আমাকে বলেছে এই দৈর্ঘ্য বের করতে, এটা এজি। দেখেন এজির দৈর্ঘ্য বের করতে হলে আমি যদি এখান থেকে এই জিনিসটাকে এদিকে বাড়াই, একটু দেখেন, একটু দেখেন, এই জিওমেট্রির ক্ষেত্রে ম্যাথ অলিম্পিয়াডে কি করতে হয়, একটু কিছু না কিছু আঁকতে হয়, একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। আমাকে কি করতে হবে, আমি প্রথমে এখান থেকে এটাকে এই পর্যন্ত বাড়াবো, এখান থেকে এটাকে এই পর্যন্ত বাড়াবো। বাড়ালে দেখেন তো এখানে কি হচ্ছে, এখানে এইখান থেকে এই পর্যন্ত এই পুরাটা, আর এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা এখন একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না, পুরোটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা কি বলেছি, সমকোণী ত্রিভুজের কি আমার লাগবে এই ভূমির দৈর্ঘ্য আর এই উচ্চতার দৈর্ঘ্য, তাহলেই তো আমি এই অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারবো। এই যেটা হচ্ছে এখানে আমার হাইপোটেনিয়াস বা ত্রিভুজ। তাহলে আমাকে এই এজি এর দৈর্ঘ্য বের করার জন্য আমার লাগবে হচ্ছে এখান থেকে, এবং আমি ধরলাম এটাকে ধরলাম ও, আমার লাগবে এ ও এবং জি ও, এই দুইটার দৈর্ঘ্য লাগবে। এখন এই দুইটার দৈর্ঘ্য আমি কিভাবে বের করবো, দেখেন এটার দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে এটার দৈর্ঘ্য কত আসবে 4, এটার দৈর্ঘ্য আছে 4, তাহলে এ ও এটাকে আমরা লিখতে পারি 4 আর 4 যোগ করলে 8 একক, 8 একক লিখতে পারি। আবার দেখেন তো এখানে কি বলেছে, বলেছে সিডি এই পুরাটা হচ্ছে 4, আবার বলে দিয়েছে ডিই সমান সি, ডিই সমান সিই আসলে এটা 2 আর এটা 2 হবে না, যেহেতু পুরাটা 4,
এই বিন্দুতে দুইটা সমান ভাগে ভাগ আসলে এটা 2 এটা 2 আসবে, এটা 2 আসলে এই পাশেরটাও কি আসবে 2 আসবে। তাহলে ও জি এর দৈর্ঘ্যটা আসবে, ও জি এর দৈর্ঘ্যটা আসবে কত, 4 আর 2 যোগ করলে কত, 6। তাহলে আমি এই পুরোটার দৈর্ঘ্য পেলাম 8, এই পুরোটার দৈর্ঘ্য পেলাম 6। এখন আমাকে এ জি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি, এ জি স্কোয়ার লিখতে পারি, ওই যে পিথাগোরাস উপপাদ্য, পিথাগোরাসের থিওরেম, যে আমার এখানে এ জি এর যে কি হবে, এটার উপর যে বর্গ আঁকবে, এ জি স্কোয়ার সমান কি আসবে, এ ও স্কোয়ার প্লাস ও জি স্কোয়ার আসবে। তাহলে এ ও এর মান কত, 8, 8 স্কোয়ার যোগ ও জি এর মান কত, 6 স্কোয়ার। 8 স্কোয়ারে আসতেছে 64, 64 প্লাস 36 ইকুয়াল টু কত আসছে, 100। তাহলে এ জি স্কোয়ার সমান যদি 100 আসে, এ জি সমান কত আসবে, √100 ইকুয়াল টু আসবে কত, 10, ইকুয়াল টু আসবে কত, 100। যারা লিখেছেন আপনার হচ্ছে এ জি স্কোয়ার, এই এ জি এর উপর যদি আমি বর্গ আঁকি সেটার ক্ষেত্রফল বের করেছেন, আমার দরকার এ জি এর দৈর্ঘ্য, তখন এ জি এর দৈর্ঘ্য বের করার জন্য 100 কে বর্গমূল করতে হবে, সেটার দৈর্ঘ্য আসবে কত, 10। আজমাইন হাত তুলেছেন, বলেন স্যার। তো এখানে ওজি কেন 6? ও জিটা 6 হচ্ছে, দেখেন জি এফ এই পর্যন্ত তো 4, এটা তো 4। এখন এখানে বলেছে সিডি, সিডিটার মধ্যে এই যে ডিই আর সিই, ডিই আর সিই এই দুইটা সমান। এখন সিডি তো বর্গের বাহু, এটা তো 4, তাহলে এই দুইটা সমান আসলে এটা 2 হবে, এটা 2 হবে না। এখন এটা যদি 2 হয়, এই যে ডিইটা যদি 2 হয়, তাহলে এই ও এফ টা এটাও কি আসবে, 2 হবে, কারণ এটা একটা তো আমি কি করেছি, এখান থেকে লম্ব এঁকেছি, এটাও বর্গ, তাহলে এরা দুইটা সমান্তরাল এবং এটা কি সমান হবে, এই দুইটা সমান হবে। তাহলে এটা 2 আসলে এটা 2, এখানে 4 এখানে 2, দুইটা মিলে কত হয়েছে, ও জি বা জিও এই পুরাটার দৈর্ঘ্য হয়েছে কত, 6। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটা যদি সবাই পারেন, নেক্সট আরেকটা অঙ্ক করি। বর্গক্ষেত্রটির কত পার্সেন্ট ক্ষেত্রফল বৃত্তের অন্তর্ভুক্ত, বর্গক্ষেত্রটির কত পার্সেন্ট ক্ষেত্রফল বৃত্তের অন্তর্ভুক্ত? এটা একটু কঠিন প্রশ্ন হয়ে যায়, এটা ভগ্নাংশে আসবে উত্তরটা, একটু কমপ্লেক্স আসবে। আচ্ছা, এখানে দেখেন তো, এখানে আমি এই অঙ্কটা একটু যেহেতু লেংদি, আমি একটু সময় লাগবে করার জন্য, আমি করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমাদেরকে ফার্স্টে দেখতে হবে এখানে বর্গক্ষেত্রে বলেছে, বর্গক্ষেত্রে কত পার্সেন্ট ক্ষেত্রফল বৃত্তে অন্তর্ভুক্ত। তো ফার্স্টে আমাদেরকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে, তারপর বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যে আমরা বের করবো, এখানে তো কোনো দৈর্ঘ্য দিয়ে দেয় নাই, কোনো মান দিয়ে দেয় নাই, তখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে আমরা কি ধরে নিই, এ ধরে নিই নর্মালি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে আমরা কি ধরে নিই, এ ধরে নিই। তাহলে এখানে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা কত আসবে, এ স্কোয়ার হবে। বর্গের ক্ষেত্রফল কি আসবে, এ স্কোয়ার হবে। এই অংশটাকে আমরা সবাই বুঝছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আসবে, এ স্কোয়ার আসবে। এখন দেখো তো, এই বর্গের বাহুর দৈর্ঘ্য যেটা আসবে, এই যে এখানে বাহুর দৈর্ঘ্য যেটা আসবে, এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তাই আসবে না। বর্গের বাহুর দৈর্ঘ্য আর ব্যাসের দৈর্ঘ্য কি আসবে, সমান হবে না। এই যে দেখো, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ব্যাস। তাহলে এটা ব্যাস, এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই দুটো কি সমান হবে কিনা বলো তো?
তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে এই বৃত্তের ব্যাস বা ডায়ামিটার, ব্যাস বা কি বলতে পারি, ডায়ামিটার, এটাও কি আসবে, এ আসবে। তাহলে এই রেডিয়াসটা কত আসবে, এখান থেকে এই পর্যন্ত রেডিয়াসটা কত আসবে বলো তো, বা ব্যাসার্ধটা কত আসবে, এ বাই A/2 টু আসবে, এ বাই টু আসবে। এই ব্যাপারটা ক্লিয়ার সবার? তাহলে এ বাই টু যদি আসে, এবার আমি এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করি, এই বৃত্তের ক্ষেত্রফলটা আমি করি। বৃত্তের ক্ষেত্রফলটা কত আসবে, এটা হচ্ছে স্কোয়ার এরিয়া অফ স্কোয়ার। এবার আমরা বের করব এরিয়া অফ সার্কেল ইজ ইকুয়ালস টু কি আসবে, পাই ইনটু এই যে ব্যাসার্ধ স্কোয়ার, মানে কি এ বাই টু, এটাকে স্কোয়ার করে দিব বর্গ, তখন কি আসবে, পাই ইনটু এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 আসবে। এটাকে যদি আমরা গুণ করে লিখি, পাই এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। বৃত্তের ক্ষেত্রফলটা কি বুঝা গেছে কি আসছে, এভাবে কিভাবে আসছে। আমরা পাইটাকে ভাঙি নাই, পাই যেমন আছে তেমনই, 22/7, অন্য কোনো সংখ্যা নেই, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে পাইকে পাই রেখে দিই, ওইটাকে সংখ্যা নেওয়ার তো কোনো দরকার। তাহলে এটা হচ্ছে আমার বর্গের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বর্গের এই অংশের মধ্যে এতটুকু বৃত্তের মধ্যে আছে না। আমি যদি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম চিন্তা করি, যে বর্গের এই ক্ষেত্রফল বা এরিয়ার মধ্যে এই এরিয়াটা কিসের আছে, সার্কেলার আছে। তাহলে আউট অফ এই এ স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলটা কত, পাই এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে একের মধ্যে কত, আর আমাকে বলেছে কত পার্সেন্ট, মানে কি আউট অফ 100 আমার কত সেটা বের করতেছে। তাহলে একের মধ্যে কি আসবে, পাই এ স্কোয়ার ডিভাইড বাই 4, এটা এই পাশে আসলে ডিভাইড বা ভাগ হয়ে যাবে, নিচে স্কোয়ার আসবে। আর আউট অফ 100 কি আসবে, আরো বেশি আসবে, তাহলে পাই ইন্টু এ স্কোয়ার ইন্টু 100 ডিভাইড বাই 4 মাল্টিপ্লাই বাই এ স্কোয়ার কাটা, 4 দিয়ে 100 কে ডিভাইড করলে 25 ইজ ইকুয়ালস টু 25 পাই এত পার্সেন্ট, পুরা ক্ষেত্রফলের এত পার্সেন্ট আমার কিসের মধ্যে আছে, বৃত্তের মধ্যে আছে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। এখানে আন্নিকা আপনি কি একটা ডেসিমেল দিয়েছেন, যে 78.54 এরকম দিচ্ছেন? 78.54 দিলে ঠিক আছে, আপনারটা 78.54% দিলে ঠিক আছে। 78.5 অনেকেই তো অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড। অঙ্ক করতে করতে অনেকেই অ্যান্সার দিয়েছেন 78.5, ঠিক আছে স্যার। যারা 78 পয়েন্ট সামথিং দিয়েছেন তাদেরই অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকেই পেরেছেন অঙ্কটা। ঠিক আছে, তাহলে সবাই কি বুঝতে পেরেছেন? ফার্স্টে আমরা বর্গের ক্ষেত্রফল বের করেছি, এরিয়া অফ স্কোয়ার, দেন এরিয়া অফ সার্কেল বের করেছি, এরিয়া অফ সার্কেল, দেন আউট অফ দিস এই এই স্কোয়ারের মধ্যে এটা হচ্ছে সার্কেলের ভিতরে আছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ ইনক্লুডিং দ্য সার্কেল, এই স্কোয়ারের মধ্যে এটা সার্কেল ইনক্লুডেড, ওয়ানের মধ্যে কত, আউট অফ 100 কত, জাস্ট এটাই বের করেছি। ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন তো, এটা 2019 রিজিওনালে এসেছে, কে পারবেন একটু দেখি তো, একটু ট্রাই করেন। হ্যাঁ, স্পট টেস্ট শেষ, এটাই লাস্ট ম্যাথ, এরপরে আমরা স্পট টেস্টে চলে যাব। এটাই লাস্ট ম্যাথ, এরপরে আমরা এক্সামে চলে যাব। একটু এটা ট্রাই করে দেখেন, এটা পারেন কিনা। এ বি সি ডি একটু ট্রাপিজিয়াম, এডি সমান 15 দেওয়া আছে, এবি সমান 50 দেওয়া আছে, বিসি সমান 20 দেওয়া আছে, ট্রাপিজিয়ামের উচ্চতা 12 দেওয়া আছে। এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ফারিস অলরেডি অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। বাকিরা? মোহাম্মদ জামিল অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। ইকরা অ্যান্সার দিয়েছেন, গুড, ভেরি গুড। আমি আরেক মিনিট সময় দিব, তারপর আমি অঙ্কটা বুঝিয়ে দিব। আহ আভিয়ান স্যামসাং লেখা, আপনাকে বলেছিলাম নামটা একটু চেঞ্জ করার জন্য। মুবিন অ্যান্সার দিয়েছেন, প্রণয়, আকসা ফাতিমা অ্যান্সার দিয়েছেন, আনাফ আব্দুল্লাহ, মাহাদি, সাইফান, রাহিল, সাফনা, নাজিম,
আব্দুল্লাহিল কাফি, অনেকে অ্যান্সার দিচ্ছেন, সেম অ্যান্সার সবার। ওমায়াস হাসান, মিম, সপ্তর্ষি, আরফাজুল, নুসরাত জাহান, মোটামুটি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন। আমি একটু অঙ্কটা করে দিই তাহলে, ঠিক আছে? অ্যান্সার দিয়েছেন, অনেকে বুঝেছেন মনে হচ্ছে। তারপর আমি অঙ্কটা একটু বুঝিয়ে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন তো এখানে, এখানে আমাকে কি করেছে, এখানে আমাকে দিয়ে দিয়েছে এটার এই যে এবি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 50, এডি দিয়ে দিয়েছে কি 15, এটা দিয়ে দিয়েছে 12, এদিকে দিয়েছে কত 20। এখন আমাকে এই সিডিটা দেয়নি, এই সিডি এর দৈর্ঘ্যটা আমাকে দেয়নি। এখন আমি আহ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হলে আমার কি দরকার, সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য দরকার না? এই সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য দরকার। এখন আমি তো একটা বাহুর দৈর্ঘ্য জানি 50, কিন্তু আরেকটা বাহুর দৈর্ঘ্য কি আমি জানি? আরেকটা বাহুর দৈর্ঘ্য আমি জানি, তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য আগে আমাকে বের করতে হবে। তা আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমি কি করব, একটু মনোযোগ দিয়ে দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এই এ বিন্দু থেকে এই বরাবর একটা লম্ব আঁকবো, আবার এখান থেকে বি থেকে এই বরাবর আরেকটা কি আঁকবো, লম্ব আঁকবো। এখন দেখেন তো এখানে এটার মান যদি 12 হয়, এটার মান যদি 12 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটাও কি আসবে, 12 আসবে। এটাও কি আসবে, 12 আসবে। এখন যখন লম্ব টানছি, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার এদিকে এটা একটা সমকোণী ত্রিভুজ এ, এটাকে যদি আমি পি ধরি, এ পি ডি, এ বি কিউ সি, এরা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এখানে আমি অতিভুজটা দেখলাম 15, আর এখানে লম্বটা দেখলাম 12। তাহলে আমি এখানে কি লিখতে পারি, ডিপি, ডিপি স্কোয়ার প্লাস এদিকে হচ্ছে 12 স্কোয়ার সমান সমান আসবে 15 স্কোয়ার। এই জিনিসটাকে আমি লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা লিখতে পারি আমি। আচ্ছা, এখানে অনেকে 375 যোগ 375 লিখেছেন, দেখি আমাকে একটু বুঝান তো, এখানে 375 প্লাস 375 কিভাবে 375 পেয়েছেন, একটু আমাকে বলবেন কেউ? নাজিম আহমেদ স্যার, একটু আমাকে বলেন 375 কিভাবে পেয়েছেন? আচ্ছা দেখেন, আমি বুঝাচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আপনারা হয়তোবা একটু সহজ নিয়মে চিন্তা করছেন, বাট অঙ্কটা অতটা সহজ নয়। এখানে আমাকে কি করতে হবে, এই সিডি এর দৈর্ঘ্যটাকে বের করতে হবে। তখন আমি কি করতে পারবো, হাফ ইন্টু এ বি আর সিডি যোগ করব, আর উচ্চতা 12 দিয়ে গুণ করবো। এখন সিডি এর দৈর্ঘ্য বের করার জন্য আমি কি করেছি, এখান থেকে লম্ব টেনেছি, এখান থেকে লম্ব টেনেছি। তাহলে এই এ বি যদি 50 আসে, এই পি কিউ কত, এই পি কিউটাও 50। আমি এতটুকু পেয়েছি। এখন আমার দরকার হচ্ছে এই পিডি আর এই সি কিউ, এই দুইটার দৈর্ঘ্য দরকার। পিডি আর সিকিউ, এই দুইটা দৈর্ঘ্য দরকার। তাহলে পিডি বা ডিপি, এটার ক্ষেত্রফল বের করার জন্য, দৈর্ঘ্য বের করার জন্য আমি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব, এপিডি। যেখানে আমি দেখছি যে পিডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান এডি স্কোয়ার। তাহলে এখানে ডিপি স্কোয়ারটা কি আসবে, 15 স্কোয়ারে 225, বিয়োগ 12 স্কোয়ার ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে 144। বিয়োগ করলে ডিপি স্কোয়ার সমান কত আসছে, বিয়োগ করে দিলে কত আসে দেখেন তো, 1 আর কত আসে 8। তাহলে ডিপি সমান কি আসবে, ডিপি সমান আসবে কত, 81 কে বর্গমূল করে দিলে কত আসবে, 9 আসবে। তাহলে এই এই এতটুকু দৈর্ঘ্য পেলাম কত, 9। এবার আমি সেম একইভাবে সিকিউ এরটা বের করি, যে সিকিউ স্কোয়ার, সিকিউ স্কোয়ার হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে 12 স্কোয়ার সমান সমান আসছে 20 স্কোয়ার। তাহলে সিকিউ স্কোয়ার সমান 20 স্কোয়ারে 400 মাইনাস 12 স্কোয়ারে কত, 144। সিকিউ স্কোয়ার সমান 256 আসলো। তাহলে সিকিউ সমান √256 সমান সমান কত, 16 আসলো। সমান সমান কত আসলো, 256 কে বর্গমূল করলে কত আসলো, 16 আসলো। তাহলে সিকিউ এটার দৈর্ঘ্য আসলো কত, 16। তাহলে এই পি কিউ আমি যেহেতু লম্ব টেনেছি, এটা একটা আয়তক্ষেত্র হয়েছিল, তখন এটা 50 আসলে এটা 50, 50 এখানে আসলো, এখানে আসলো 9, এখানে আসলো 16। তাহলে 50, 9 আর 16 সবগুলো যোগ করে দিলে কত আসে, 75 50, 9 আর 16 সবগুলোকে যোগ করলে 75 আসে। এটা হচ্ছে আমি সিডি এর দৈর্ঘ্য পেলাম। এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে 50 যোগ এবি, এবি এর দৈর্ঘ্যটা কত, 50। এইটা হচ্ছে সমান্তরাল দুইটা বাহুর যোগফল গুণ হাফ হচ্ছে আমার কি, সূত্রের জন্য হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ উচ্চতা কত, 12। 12। তাহলে হাফ ইন্টু 75 আর 50 যোগ করলে কত, 125
গুণ কত? 12। 2 দিয়ে 125-কে ভাগ করলে 6। 125 আর 6 গুণ করলে কত আসে? 750। 750। তাহলে উত্তরটা কত আসলো? 750। ক্লিয়ার সবার? Yes, sir. প্রথমটার ক্ষেত্রফল স্যার 375 আপনি কিভাবে পেয়েছেন? দুইটার ক্ষেত্রফল তো সেম হবে না। এই যে এখানে যে দুইটা আছে আলাদা আলাদা, এই দুইটার ক্ষেত্রফল তো সেম হবে না, দুইটা ভিন্ন ভিন্ন। 375 প্লাস 375 যে করেছেন একটু প্রবলেম আছে। অন্য নিয়মে কে করেছেন দেখি, একটু হাত তুলুন তো। যে, স্যার আমি একটু অন্য নিয়মে করেছি, 750 এসেছে। আচ্ছা, অন্য নিয়মে না করে থাকলে এই নিয়মে করে থাকলে ভালো। যারা বুঝেছেন বুঝেছেন, যারা বুঝেন নাই একটু একটু কষ্ট করে লিখে ফেলেন। এখানে আমরা এই লম্ব টেনে এই পাশে একটা সমকোণী ত্রিভুজ, এই পাশে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সেখান থেকে আমরা এই পিডি আর হচ্ছে কি কিউসি, এই দুইটা দৈর্ঘ্য বের করেছি। তখন পুরাটা যোগ করে 50, 9, 16 যোগ করে আমি জাস্ট সিডি এর দৈর্ঘ্য পেলাম। এবি এর দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে, সিডি এর দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তারপর ক্ষেত্রফল, জাস্ট ক্ষেত্রফলের সূত্র, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে সবাই লিখে ফেলেছেন। এবার আমরা হচ্ছে আজকের স্পট টেস্টে চলে যাব। সবাইকে আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাইকে এখানে আমি চ্যাট অপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই 10 মিনিট সময় থাকবে, 10 মিনিটের মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলবে। স্যার প্রশ্ন সেভ করে রাখা যাবে? প্রশ্ন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একটা মিনিট একটু ওয়েট করবেন, আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিট সময় থাকবে সবার। সবাইকে চ্যাট অপশনে দিয়ে দেওয়া হয়েছে স্পট টেস্টের লিঙ্কটা। সবাই একটু আহ এখনই বসে এক্সামটা দিয়ে ফেলবেন, ঠিক আছে? এখনই বসে এক্সামটা দিয়ে ফেলবেন। এরপরে আমি হচ্ছে যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব, আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো। সবাই একটু এখনই স্পট টেস্টটা দিয়ে ফেলেন। সবাই লিঙ্কটা ওপেন করতে পেরেছেন?
স্যার শেষ। স্যার শেষ। থ্যাংক ইউ স্যার, একটু ওয়েট করবেন। আমরা ক্লাসটাও শেষ করে দিব, সবাই একটু সাবমিট করে ফেলুক। 10 মিনিট সময় আর 6 মিনিট হাতে আছে। 6 মিনিট না, 5 মিনিট হাতে আছে, সবাই একটু আহ, তাড়াতাড়ি অ্যান্সার যাদের গুলো দিয়ে দিবেন। পরীক্ষা শেষ তারা কি লিভ নিতে পারবে? পরীক্ষা শেষ একটু বসবেন, আমাদের কোর্স সম্পর্কে একটু বলবো। এখানে তো দেখতেই পাচ্ছেন আমাদের লেভেল 1 কোর্সে আমরা কি কি টপিক পড়াবো সেটা এখানে দেওয়া আছে। আর একটু কিছু জিনিস নিয়ে কথা বলবো, 10টা মিনিট একটু কষ্ট করে বসবেন, ঠিক আছে? অলরেডি 23 জন সাবমিট করে ফেলেছেন, বাকিরাও দ্রুত সাবমিট করে ফেলেন। আহ আরেকবার কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, একটু দেখেন।
ওকে স্যার, লাস্ট মিনিট। যারা এখনো সাবমিট করেননি একটু দ্রুত সাবমিট করে ফেলেন। যারা এখনো সাবমিট করেননি দ্রুত সাবমিট করে ফেলেন। যেটাই আপনি অ্যান্সার ধরেছেন বা সিলেক্ট করেছেন ওইখান থেকে সাবমিট করে ফেলেন সবাই। ওকে, মোটামুটি সবাই মনে হয় সাবমিট করে ফেলেছেন। আহ, এরপরে কিন্তু সাবমিট করলে 48 লাস্ট 30 সেকেন্ড, এরপরে কিন্তু সাবমিট করলে আর এটা ধরা হবে না অ্যান্সার হিসেবে। যারা যারা এখনো সাবমিট করেননি একটু সাবমিট করে ফেলেন দ্রুত। আচ্ছা ঠিক আছে, যারা সাবমিট করে ফেলেছেন একটু ধৈর্য ধরে অনেকে বসে আছেন, আমি একটু আমাদের কোর্স সম্পর্কে বলি। আমাদের মেইনলি হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াডের পরীক্ষাটা হয় প্রত্যেক বছর নভেম্বরের লাস্টে, সরি ডিসেম্বরের লাস্টে, আপনাদের যখন ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে যায় এরপরে একটা প্রিলিমিনারি রাউন্ড হয়, যেটা হচ্ছে যে অনলাইনে বাছাই পর্বটা হয়। তারপর হচ্ছে রিজিওনাল, চট্টগ্রামের সেন্ট প্লাসিড, ঢাকায় সেন্ট জেভিয়ার্স, এরকম করে বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন স্কুলে আঞ্চলিক পর্যায়ের আহ, কি হয়ে থাকে, ক্লাস এক্সাম হয়ে থাকে, ঠিক আছে। এবং এরপরে এরপরে ন্যাশনালি যারা এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে একসাথে ঢাকায় এনে একটা ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন হয়। সেখান থেকে যারা সিলেক্ট হয় তাদেরকে নিয়ে ক্যাম্প করা হয় এবং সেখান থেকে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের জন্য পাঠানো হয়। তো এটা হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াডে হচ্ছে যে আমরা কম্পিটিশন বা এখানে ভালো একটা রেজাল্ট আসলে এটা আপনার জন্য একটা সুনাম, যে আপনি একটা মেডেল পাবেন, সেখান থেকে একটা সার্টিফিকেট পাবেন, এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে আপনার ভবিষ্যতে খুব কাজে দিবে। ঠিক আছে, যেমন আমার হচ্ছে আমি রিজিওনালে প্রাইজ পেয়েছিলাম, তো এটা আমার বিভিন্ন জায়গাতে আমি কি করতে পেরেছি, শো করতে পেরেছি, হ্যাঁ ম্যাথ অলিম্পিয়াডে সে এরকম একটা প্রাইজ পেয়েছে। এটা হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে অ্যাড হবে। দ্বিতীয় যেটা হচ্ছে ম্যাথ নিয়ে যাদের হচ্ছে কি আছে, যে একটু আগ্রহ আছে, যে আমি একটু আমার ক্লাসের ম্যাথ গুলো তো আসলে সহজ, আমি একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে চাই, একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে চাই। সো যারা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে চান, এখানে দেখেন ম্যাথ অলিম্পিয়াডের টপিক গুলো আমাদের সিরিজ বা ধারা, এটা ক্লাস 8 এর একটা টপিক, বাট এটা হচ্ছে যে আমরা যে সিরিজটা শিখবো এটা থেকে ক্লাস 9-10ও আপনার হেল্প করবে। জিওমেট্রি বেসিক, এটা লেভেল 1-এ বেসিকটা করব, লেভেল 2-তে অ্যাডভান্সটা করব লেভেল 2-তে, আর লেভেল 3-তে গিয়ে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আজকে যেমন আপনাদেরকে কয়েকটা কোশ্চেন দেখালাম না রিজিওনালের, এরকম কোশ্চেন সলভ করব। অ্যালজেব্রা সেম, ক্লাস 6-এ যেহেতু নতুন অ্যালজেব্রা আসতেছে, ক্লাস 8-এ আছে, ক্লাস 7-এ আছে, সো অ্যালজেব্রা রিলেটেড 6টা ক্লাস হবে। এটা ডেট এন্ড টাইম রিলেটেড প্রবলেম, এটা হচ্ছে আইকিউর জন্য, আইকিউ টাইপের কোশ্চেন এখান থেকে আসে, ম্যাথ অলিম্পিয়াডে কম বেশি একটা বা দুইটা, অনেক সময় আসে একটাই আসে। ইকুয়েশন সলভ, এটা আমরা শিখবো হচ্ছে আমাদের অনেক অঙ্কের জন্য এই ইকুয়েশন সলভিংটা দরকার পড়বে। অঙ্ক সলভ করার জন্য, অঙ্কটা হয়তো বা অন্য পারপাসে, সিরিজের হতে পারে বা সেটা ট্রিগোনোমেট্রি হতে পারে, কম্পারিজন, বাট সেখানে ইকুয়েশন আমার দরকার পড়তে পারে, যেমন অ্যালজেব্রা হতে পারে, ইকুয়েশন দরকার পড়তে পারে, ইকুয়েশন সলভ। দেন ট্রিগোনোমেট্রি বেসিক, এই ট্রিগোনোমেট্রিটাই হচ্ছে যে আমরা আজকে যে পিথাগোরাসের উপপাদ্য দেখলাম, পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আরো বিস্তারিত আরো অনেক কিছু আছে সেটা। কম্বিনেটরিক্স, পারমুটেশন এন্ড কম্বিনেশন, এই জিনিসটা হচ্ছে যে ধরেন আপনাকে বললাম 10 জনের মধ্যে থেকে 3 জন বাছাই করার জন্য, এরকম করে আপনি কত ভাবে বাছাই করতে পারবেন, এই ধরনের ম্যাথ গুলো। এটা হচ্ছে ক্লাস 9, 10 এবং 11, 12-এ, এসএসসি এবং এইচএসসি তে এই ত্রিগোণমিতি, কম্বিনেটরিক্স, এই দুইটা জিনিস আপনার এসএসসি এবং এইচএসসি সময় কাজে লাগবে, সেম জিনিসটা আপনার রিপিট হবে। এখন কেউ যদি চান যে হ্যাঁ আমি একটু ম্যাথে অ্যাডভান্স থাকতে চাই, ম্যাথে আমার যে প্রবলেম আছে ছোটখাটো সেগুলো আমি সলভ করতে চাই, তাহলে সেটার জন্য আমি বলবো ম্যাথ অলিম্পিয়াডের কোর্সটা আপনাকে অনেক দিক থেকে হেল্প করবে। আপনার বেসিকটা ক্লিয়ার হবে, দেন আপনি অ্যাডভান্স যখন ম্যাথ করবেন আপনার নিজের ক্লাসের ম্যাথ, ক্লাস 9, 10-এ উঠার পরে এই ম্যাথ গুলো আপনার কাছে একদম দুধভাত মনে হবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি? সেই সাথে হচ্ছে কি, ম্যাথ অলিম্পিয়াডে দেখা যায় যারা হচ্ছে যে মোটামুটি আমাদের এখানে একটা বছর কোর্স করেছে, আমাদের পুরাতন কিছু স্টুডেন্ট আছে, এরা দেখা যায় যে ম্যাক্সিমামই হচ্ছে যে যারা পুরোটা কোর্স করেছে ক্লাস 9 বা 10-এ উঠার পরে
তারা দেখা যায় তাদের স্কুলে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথে স্কুলের সব সেকশন মিলে হাইয়েস্ট মার্ক পাচ্ছে। কেন? কারণ সে অলরেডি এই জিনিসগুলো আমাদের এখানে যখন 7 8 6 7 8 বা 7 8 সে যখন ছিল, সে আমাদের এখানে যখন কোর্সটা করেছে, সে এই জিনিসগুলো অলরেডি শিখে ফেলেছে। এবং শুধু সেই জিনিসগুলো শিখিনি, ওইখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। যেমন আমরা আজকে কিন্তু বর্গের ক্ষেত্রফল শিখেছি, কিন্তু ওই ক্ষেত্রফলটা আমরা কিভাবে ছবির সাথে অ্যাপ্লাই করবো এই জিনিসটা কিন্তু আমরা শিখেছি কি উদাহরণে গিয়ে, ম্যাথ প্র্যাকটিসে গিয়ে। এরকম যখন ম্যাথ প্র্যাকটিস করা হয় একটু অ্যাডভান্স লেভেলের, তখন এই জিনিসগুলো আপনাদের কি হবে, বইয়ের জিনিসগুলো আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। এটার জন্যই মেইনলি ম্যাথ অলিম্পিয়াড আমরা করি। ন্যাশনালে প্রাইজ বা রিজিওনালে দেখা যায় আমাদের এই বছর এখানে এই বছরে কেউ আছেন, আমাদের প্রিলিমিনারিতে আমাদের কোর্স করেছিল মেবি 17 জন, লেভেল 3-তে 17 বা 18 জন। এর মধ্যে 16 জনই হচ্ছে কি প্রিলিমিনারি সিলেকশন পার করে ফেলেছে। এখন সামনে রিজিওনাল হবে, রিজিওনালে আমরা দেখা যাক কতজন আমাদের চান্স পায়, দেন ন্যাশনাল। সো আমাদের এখানে কোর্সটা করলে আপনি ম্যাথ অলিম্পিয়াডের প্রিলিমিনারিটা পার করে ফেলতে পারেন, এটা শিওর। রিজিওনাল হচ্ছে যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেন, সেটা ন্যাশনালের জন্য প্রিপারেশনটা আরো অনেক ভালোভাবে নিতে হয়। কারণ ন্যাশনালে যারা 2 বছর 3 বছর ধরে পার্টিসিপেট করতেছে, প্র্যাকটিস করতেছে, তারাই ন্যাশনালে যায় এবং তারাই দেখা যায় সেখানে কি হয়, ভালো রেজাল্ট করে। So আপনাকে কি করতে হবে, 1 বছর বা 2 বছর সময় দিতে হবে ন্যাশনালে খুব ভালোভাবে কম্পিট করার জন্য। এবং ন্যাশনালে কি হয়, আমরা যে জুনিয়র লেভেলটা আছি, মেনলি 6 7 এবং 8, এই 3টা ব্যাচ মিলে কি হয়, জুনিয়র লেভেল হয়। 9 এবং 10 মিলে সেকেন্ডারি, আর 11 এবং 12 মিলে হায়ার সেকেন্ডারি, আর এখানে 3 থেকে 5 পর্যন্ত হচ্ছে কি প্রাইমারি। আমরা এই দুইটার কোর্স নিয়ে থাকি, ঠিক আছে, এই দুইটার কোর্স নিয়ে থাকি। সো এখানে যদি 3 4 5 এর কেউ থেকে থাকেন বা কারো ছোট ভাই বোন থেকে থাকে, তাদেরকে প্রাইমারির জন্য প্র্যাকটিস করাতে পারবেন, আর আপনারা হচ্ছে কি জুনিয়র ব্যাচটাতে প্র্যাকটিস করতে পারবেন 6 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে। আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের হচ্ছে যে মেইনলি কোর্সটা থাকবে হচ্ছে 3.5 মান্থের জন্য, এবং এখানে টোটাল 32টা ক্লাস থাকবে। এটা অলরেডি আপনারা ম্যাক্সিমামই দেখে ফেলেছেন। আজকে যেমন একটা পরীক্ষা দিয়েছেন, এরকম 20টার মতো পরীক্ষা থাকবে। ঠিক আছে, ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। এখানে মোটামুটি একটা ক্লাসের আউটলাইন দেওয়া আছে, এখানে আরো একটা দুইটা ছোটখাটো খুব ছোট টপিক একটা ক্লাসের জন্য এগুলো অ্যাড হতে পারে। আর যদি কেউ ভর্তি হতে চান, তাহলে ভর্তির জন্য আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন। মেইনলি আমাদের ভর্তির ব্যাপারে যে কোনো কিছু যোগাযোগের জন্য আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। যদি এই নাম্বারে কোনো কারণে কন্ট্যাক্ট করতে না পারেন, দেন আমার এই নাম্বারটা আছে, এটাতেও যোগাযোগ করতে পারেন। বাট মেইনলি আপনাকে কন্ট্যাক্ট করতে হবে কি ভর্তির জন্য এই নাম্বারে। ক্লিয়ার? ভর্তির ব্যাপারে কিভাবে ভর্তি হবেন, কিভাবে ক্লাস করবেন, যা কিছু আছে সবকিছুর জন্য আপনি এই নাম্বারে কল দিয়ে আপনি ডিটেলস জেনে নিতে পারেন। ঠিক আছে, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আভিয়ান হুদা স্যার, আপনি বলেন আপনার কি প্রশ্ন আছে? স্যার ম্যাথ অলিম্পিয়াডের পরীক্ষা কোন ক্লাসে হয়? স্যার ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেক ক্লাসের স্টুডেন্টরাই দিতে পারে। যারা 3 4 এবং 5-এ আছে তারা প্রাইমারি লেভেলে দেয়, প্রাইমারি সেকশনে দেয়। যারা হচ্ছে কি যারা হচ্ছে 6 7 এবং 8-এ আছে তারা হচ্ছে জুনিয়র সেকশনে দেয়। প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি ভাগ আছে, আলাদা আলাদা সেকশন আছে, সেখানে দিবে। যারা যারা এই 4টা 6টা ক্লাসের মধ্যে আছেন তারা এই প্রাইমারি সেকশন এবং জুনিয়র সেকশনে দিতে পারেন। যারা 9 10-এ আছে তারাও দিতে পারে, যারা 11 12 আছে তারাও দিতে পারে, তাদের জন্য আলাদা আলাদা সেকশন। ঠিক আছে। নিছি। Yes, স্যার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? স্যার এই পরীক্ষাটা কোথায় হয়? এই পরীক্ষাটা প্রথমটা হচ্ছে অনলাইনে হবে, প্রথম প্রিলিমিনারি সিলেকশনটা অনলাইনে হবে। প্রিলিমিনারির পরে আপনার হচ্ছে কি হবে, যে রিজিওনাল বা আঞ্চলিক পর্যায়টা, সেটা এক এক অঞ্চলে প্রায় 10টা থেকে 12টা রিজিয়নে তারা ভাগ করে। চট্টগ্রামেরটা একটা স্কুলে হয়, বরিশালেরটা একটা স্কুল হয়। এটা ওই এলাকার যে কোনো একটা স্কুলে কোনো একটা শুক্রবার এই পরীক্ষাটা নেওয়া হবে। চট্টগ্রামে যেমন সেন্ট প্লাসিডে নেওয়া হয়, ঢাকায় সেন্ট জেভিয়ার্স এনে, এরকম এক এক অঞ্চল ভেদে ভাগ করে করে ওই অঞ্চলে যে কোনো একটা স্কুল সিলেক্ট করে সেখানে পরীক্ষাটা হয়। ঠিক আছে।
স্যার নুসরাত জাহান হাত তুলেছেন, বলেন। স্যার আমি এবার ক্লাস 9-এ উঠলাম, তাহলে আমার কোন বই পড়বো, ক্লাস 8-এর না 9-এর? স্যার 9-এ থাকলে আপনাকে 9-এর জন্য 9-এর বইটা পড়তে হবে, বা হচ্ছে যে সেকেন্ডারি লেভেলের যে ম্যাথ অলিম্পিয়াডের বইগুলো আছে সেগুলো দেখতে হবে। আপনারটা না হচ্ছে স্যার, আমি পরীক্ষা দিছি তো ডিসেম্বরে, তখন তো ক্লাস 8-এই ছিলাম, জুনিয়র আচ্ছা, ক্যাটাগরি তাহলে ছিলাম। যদি সেটার জন্য হয় যে আপনি হচ্ছে যে এখন এই বছরের জন্য 2025 সালের যে সিরিয়ালটা সেখানে পরীক্ষা দিলে আপনি ক্লাস 8-এর জন্যই দিবেন। সো আপনি হচ্ছে যে জুনিয়র লেভেলের যে বইগুলো আছে সেগুলোই ফলো করবেন। ও না স্যার, হ্যাঁ স্যার, মানে প্রাথমিক পর্যায়ে শিখছি, এখন আঞ্চলিক পর্বে পরীক্ষা, এই জন্য জানতে চাচ্ছি। জি, সেটার জন্য হচ্ছে যে গণিত অলিম্পিয়াড লড়তে হলে এই বইটা দেখতে পারেন। গণিত অলিম্পিয়াড লড়তে হলে এটা হচ্ছে কি এই পর্ব প্রাথমিক 2 পর্যায়ে পার্ট পরীক্ষাটা 2। করতাম হ্যাঁ, 150 এই বইটা চাকরি। দেখতে পারেন। আর মোস্তফা কামালের হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন সমাধান আছে গণিত অলিম্পিয়াড ভিত্তিক বিগত বছরের প্রশ্ন, সেটা দেখতে পারেন। এই দুইটা বই এখন একটু প্র্যাকটিস করতে পারেন। ওকে, ঠিক আছে স্যার, আজকে অনেক রাত হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই আহ ভালো থাকবেন। ইনশাল্লাহ আমাদের ব্যাচ খুব দ্রুত শুরু হয়ে যাবে। কেউ যদি ভর্তি করাতে চান, ভর্তি হতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।